ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতিতে মার্ক্সবাদী তত্ত্ব। তোমরা মার্ক্সবাদের কথা জানো। আন্তর্জাতিক সম্পর্ককে বিভিন্ন মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা হয়। আদর্শবাদী তত্ত্ব, বহুত্ববাদী তত্ত্ব, বাস্তববাদী তত্ত্ব, উদারনীতিবাদী তত্ত্ব, ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব বা অভিজ্ঞতাবাদী তত্ত্ব এবং বিশ্ব ব্যবস্থার তত্ত্ব। এই যে তত্ত্বগুলোর কথা বললাম, এই তত্ত্বগুলির মধ্যে তোমার বিশ্ব ব্যবস্থার তত্ত্ব মার্ক্সবাদী তত্ত্বের দ্বারা প্রভাবিত। বিশ্ব ব্যবস্থা তত্ত্ব আলাদা করে আমি ভিডিও করব, ওটা আলাদা বিষয়। আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদী তত্ত্ব, যেটা সাবেকি মার্ক্সবাদী তত্ত্ব, এটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে মার্ক্সবাদ হলো কার্ল মার্ক্সের শিক্ষামালা। কার্ল মার্ক্স রাজনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, রাষ্ট্র, আইন, বিচার ইত্যাদি বিষয়ে যে আলোচনা করেছেন, তার নাম অনুযায়ী, অর্থাৎ মার্ক্সের নাম অনুযায়ী এটাকে মার্ক্সবাদ বলা হয়। এটা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে যেমন সম্পূর্ণ একটা আলাদা দৃষ্টিভঙ্গি, তেমনি আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি আলোচনার ক্ষেত্রে মার্ক্সবাদী তত্ত্ব অন্যান্য তত্ত্ব থেকে সম্পূর্ণ আলাদা এবং বিপরীত দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করা হয়েছে। কি তাই তো? উদারনীতিবাদী তত্ত্ব, আদর্শগত তত্ত্ব, বাস্তববাদী তত্ত্ব, ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব, বহুত্ববাদী তত্ত্ব যে দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করেছে, সেগুলি নিয়ে কিন্তু মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্ককে আলোচনা করেনি। তাহলে মার্ক্সবাদ কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছে সেগুলো আমরা আলোচনা করব। মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টর, স্টেট অ্যাক্টর এবং স্টেটের সঙ্গে যুক্ত বিভিন্ন অভিনেতা, অ্যাক্টরস, সেগুলোকে কিন্তু মার্ক্সবাদে গুরুত্ব দেওয়া হয়নি। মার্ক্সবাদে তোমার গুরুত্ব দেওয়া হয়নি তোমার ডিপ্লোম্যাসিকে, স্টেট পাওয়ারকে বুর্জোয়া দৃষ্টিকোণ থেকে বা অন্যান্য তত্ত্ব অনুযায়ী স্টেট অ্যাক্টরকে, স্টেট পাওয়ারকে, স্টেটের ইন্টারেস্টকে বা ন্যাশনাল ইন্টারেস্টকে যেভাবে ডিপ্লোম্যাসিকে, স্টেটের ডিপ্লোম্যাসি অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র বিদেশ নীতি নির্ধারণ করে, সেই বিদেশ নীতিকে বাস্তবে রূপায়িত করে কূটনীতি। কূটনীতির মাধ্যমে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হয়। তাহলে এই বিষয়গুলিকে মার্ক্সবাদ গুরুত্ব দেয়নি। এই বিষয়গুলির পরিবর্তে মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্ককে অর্থনৈতিক দিক থেকে, অর্থনৈতিক কাঠামো ও দিক থেকে, প্রোডাকশন রিলেশন অর্থাৎ উৎপাদন সম্পর্ক
উৎপাদন সম্পর্ক আবার উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে, উৎপাদন পদ্ধতি আবার উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের উপর নির্ভর করে। এক কথায় মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্ককে অর্থনৈতিক কাঠামোর ভিত্তিতে বা অর্থকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আর উৎপাদনের উপকরণের মালিক এবং উৎপাদনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত অথচ তারা মালিক নয়, এই উভয়ের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে নিয়ে মার্ক্সবাদ আর আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় গুরুত্ব দিয়ে আলোচনা করেছে। আর একটা বিষয়, মার্ক্সবাদ ক্লাস এক্সপ্লয়টেশন অর্থাৎ শ্রেণী শোষণ, এটাকে গুরুত্ব দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের অন্যান্য তত্ত্বে শ্রেণী শোষণকে চিহ্নিত করেনি, শ্রেণী শোষণের বিরোধিতা করা হয়নি। সেখানে স্টেটকে একটি অত্যন্ত প্রাসঙ্গিক একটা স্টেটের ওয়েলফেয়ার ভূমিকা আছে এইভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং স্টেটের মধ্যেই ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, ব্যাপক উৎপাদন, বিভিন্ন স্বাধীনতা অধিকার নাগরিকদের থাকবে, গণতন্ত্র থাকবে, গণতান্ত্রিক উপায়ে সরকার তৈরি হবে, শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন, সরকার গঠন হবে, আর নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে। এইসব বিষয়কে কিন্তু মার্ক্সবাদ গুরুত্ব দেয়নি। মার্ক্সবাদ এগুলিকে সঠিক মনে করে না। মার্ক্সবাদ বলেছে যে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে, আইন ব্যবস্থার মাধ্যমে পুঁজিবাদী গণতান্ত্রিক কাঠামোতে বা আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন যে তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষণ করেছে তার মধ্য দিয়ে শ্রেণী শোষণের বিরুদ্ধে কিছু বলা হয়নি। কিন্তু মার্ক্সবাদ এই কথা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে যে শ্রেণী শোষণ রয়েছে, আজকে পৃথিবী বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত। কোন রাষ্ট্র উদারনৈতিক গণতান্ত্রিক কাঠামোর মধ্যে রয়েছে, কোন রাষ্ট্র সামরিক শাসনকে গ্রহণ করেছে, কোন রাষ্ট্র একনায়কতান্ত্রিক সরকারকে গ্রহণ করেছে। যে শাসনই থাক না কেন, প্রত্যেকটা রাষ্ট্র কাঠামোতে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা আছে, যার ফলে সম্পদের মালিকানা মুষ্টিমেয় ব্যক্তির হাতে চলে যায়, সম্পদ কিছু ব্যক্তির হাতে চলে যায়, আর ব্যাপক সংখ্যক মানুষ সম্পদের মালিকানা থেকে বঞ্চিত, তারা শোষিত বঞ্চিত। এই শোষণের কথা অন্যান্য মতবাদে বলা হয়নি, মার্ক্সবাদে বলা হয়েছে যে প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থাতে, প্রত্যেকটা রাষ্ট্রের অভ্যন্তরে শ্রেণী শোষণ আছে। সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে কিছু মানুষের হাতে সম্পদ কেন্দ্রীভূত হয়, আর ব্যাপক সংখ্যক মানুষ উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত। তারা তারা সামান্য মজুরির বিনিময়ে কাজ করে তারা জীবন যাপন করে কষ্টে, সুতরাং তারা শোষিত। এই শোষণের কথা তোমার মার্ক্সবাদে গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে মার্ক্সবাদে কথা বলছে যে বিশ্বের প্রত্যেকটা দেশের শ্রমিক শ্রেণী সেই দেশের মালিক শ্রেণীর দ্বারা শোষিত হয়, আর সেই দেশের সরকার কি করে, মালিক শ্রেণীকে সমর্থন করে, সম্পদশালী শ্রেণীকে সমর্থন করে এবং সম্পদশালীদের স্বার্থেও রক্ষা করে। স্টেট মেশিনারি শ্রমিক আন্দোলনকে কঠোর হাতে দমন করে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে মার্ক্সবাদ অন্য একটা দৃষ্টিকোণ থেকে তোমার আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করেছে।
আর প্রত্যেকটা রাষ্ট্রের পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোতে যে বিশ্ব ব্যবস্থা চলছে বর্তমানে, প্রত্যেকটা রাষ্ট্রের কর্ণধাররা, শাসক শ্রেণী, বিভিন্ন দেশের শাসক শ্রেণীর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু প্রত্যেক দেশে তার নিজ নিজ আহ নিজ নিজ দেশের শ্রমজীবী মানুষকে শোষণের হাতিয়ার হিসাবে স্টেট মেশিনারিকে ব্যবহার করে। সুতরাং এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যতই উন্নত হোক, তার বিদেশ নীতি নির্ধারণ করে বিভিন্ন দেশ থেকে শোষণ করে, বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, সামরিক সম্পর্ক, বিভিন্ন সম্পর্কের মধ্য দিয়ে ধনী দেশগুলো গরিব দেশগুলিকে শোষণ করে, এবং এই শোষণের অর্থ অর্থ যে দেশ শোষণ করে সেই দেশের পুঁজিপতি শ্রেণী, সেই দেশের ধনিক শ্রেণী তাদের স্বার্থে ব্যবহার করে। সেই অর্থ কিন্তু তাদের দেশের শ্রমজীবী মানুষও ভোগ করতে পারে না। এক কথায় পৃথিবীর সমস্ত দেশের ধনিক শ্রেণীর স্বার্থ এক, পৃথিবীর সমস্ত দেশের শ্রমিক শ্রেণীর স্বার্থ তার বিপরীত। এই দুই স্বার্থের মধ্যে সংঘাত অনিবার্য। এই দুই শ্রেণীর স্বার্থ পরস্পর বিরোধী। তাই তাই মার্ক্সবাদ কথা বলছে যে স্বার্থ অভিন্ন হতে পারে না। বিভিন্ন ধনতান্ত্রিক রাষ্ট্রগুলি, তাদের মধ্যে স্বার্থের সংঘাত আছে, আর প্রত্যেকটা রাষ্ট্র আবার তারা অন্য দেশের উপরে আধিপত্য বিস্তার করে তার নিজের দেশে জাতীয় আয় বাড়ায়, মাথাপিছু আয় বাড়ে, গড় মাথাপিছু আয় বাড়ে, কিন্তু ধন বৈষম্য কমে না। যাই হোক, আমরা মার্ক্সবাদের ভিত্তিতে আমরা আন্তর্জাতিক যে সম্পর্কের বিষয়টা আলোচনা করব, সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বা মার্ক্সবাদের প্রথমেই আমরা দার্শনিক ভিত্তি নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদের দার্শনিক ভিত্তি কি? তিনটি। এক নাম্বার হচ্ছে, দেখো, মার্ক্সবাদ বলছে যে তিনটি স্তম্ভের উপর তোমার আন্তর্জাতিক সম্পর্ক দাঁড়িয়ে আছে। তিনটি স্তম্ভ। এক নাম্বার হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ, দুই নাম্বার হচ্ছে উৎপাদন সম্পর্ক ও শ্রেণী সংগ্রাম, তিন নাম্বার হচ্ছে তোমার রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র। আমরা প্রথমেই আলোচনা করব তোমার ঐতিহাসিক বস্তুবাদ। মার্ক্সবাদ একথা বলে যে সমাজের ভিত প্রত্যেকটা রাষ্ট্রের কাঠামোর মধ্যে সেই রাষ্ট্রীয় সমাজের বা রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে অর্থনীতি হচ্ছে ভিত, আর এই অর্থনীতির উপরে দাঁড়িয়ে থাকে তোমার রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, তারপরে আইন, আদালত, বিচার ব্যবস্থা। এই অর্থনীতির উপরে যে সব বিষয় দাঁড়িয়ে আছে সেগুলির সমষ্টিকে বলা হয় ইমারত বা উপরিতল বা উপরিকাঠামো। ভিত হচ্ছে ইংরেজিতে স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারে প্রত্যেকটা দেশের এই অর্থনীতিতে সেই দেশের উৎপাদনের উপকরণের মালিকদের আধিপত্য থাকে। উৎপাদনের উপকরণের মালিকরা তারা দেশের শ্রমিকদের শোষণ করে, এবং রাষ্ট্রীয় সরকার এই 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 শোষক শ্রেণীকে সমর্থন করে। তাহলে ভিত আর ইমারত এই দুটি কথা বলা হয়েছে মার্ক্সবাদে, ঐতিহাসিক বস্তুবাদে মার্ক্স এঙ্গেলস দুজনই বলেছেন যে অতীতে যে সমাজগুলি দেখা গেছে এবং সেই সমাজের পরিবর্তন ঘটেছে তার মূলে ছিল অর্থনৈতিক ভিত্তি। অর্থনীতিতে পরিবর্তন আসার ফলে
অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন এসেছে, রাজনীতির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, শিক্ষা, সংস্কৃতি, আইন, আদালত, বিচার ব্যবস্থার সব ক্ষেত্রে পরিবর্তন আসে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের ফলে। মার্কস তার দ্বন্দ্বমূলক বস্তুবাদের সাহায্যে আলোচনা করেছেন যে অতীতে যে আদিম সাম্যবাদী সমাজ ছিল সেখানে কোনো শ্রেণী শোষণ এবং শ্রেণী বিরোধ ছিল না, কারণ সম্পত্তির উপরে ব্যক্তিগত মালিকানা ছিল না, সেখানে শোষণ ছিল না, রাষ্ট্রও ছিল না, এবং সেখানে কোনো আন্তর্জাতিক ব্যবস্থাও গড়ে ওঠেনি। পরবর্তীকালে উৎপাদনের উপকরণগুলির উন্নতির ফলে জমির উপর মানুষ যখন কৃষিকাজ শিখলো, খাদ্য সংগ্রাহকের পরিবর্তে উৎপাদকে পরিণত হলো, তখন ওই জমির মালিকানা কিছু মানুষের হাতে চলে গেল, আর ব্যাপক সংখ্যক মানুষ ওই জমি চাষ করে তারা শোষিত, বঞ্চিত। সুতরাং এই যে নতুন একটা রূপ নিচ্ছে সমাজের, এটাকে বলা হচ্ছে দাস সমাজ ব্যবস্থা। দাস সমাজে উৎপাদনের উপকরণের অর্থাৎ জমির মালিক, দাস মালিক তারা, আর আর দাসরা হলো উপকরণ জমিতে কাজ করার, দাস মালিকদের বাড়িতে কাজ করার। ইংরেজিতে বলা হয় মাস্টার। এই স্লেভ সিস্টেমের মাস্টার হচ্ছে সম্পদের মালিক, কৃতদাসদের মালিক। এরা শোষক, অত্যাচারী, নিপীড়নকারী। সুতরাং অর্থনৈতিক যে উৎপাদন উপকরণ জমি, এটা হলো ভিত, এর উপরে আধিপত্য ছিল মাস্টারদের। আর উপরিতলে অর্থাৎ যারা যারা সম্পদশালী মাস্টার প্রভু, তারাই কিন্তু দাসদের উপর অত্যাচার নিপীড়ন করবার জন্য তারা রাষ্ট্র তৈরি করেছে, পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, গোয়েন্দা বিভাগ এই সমস্ত তৈরি করেছে দাসদের উপকৃত দাসদের উপর অত্যাচার করবার জন্য। সুতরাং এই দাস ব্যবস্থা প্রথম শ্রেণী ভিত্তিক, শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থাতে, সেখানে অর্থনীতিতে দাস মালিকদের আধিপত্য ছিল, জমির মালিকদের আধিপত্য ছিল, আর মালিকানা থেকে বঞ্চিত কৃতদাসদের কোনো ভূমিকা ছিল না। এইভাবে বিভিন্ন নগর রাষ্ট্র গ্রিসে দেখা গিয়েছিল, রোমে দেখা গিয়েছিল। তো এই সমাজেরও কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। দাস মালিকদের বিরুদ্ধে দাসরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে সমাজের রূপান্তর ঘটিয়েছে। এখন দাস সমাজের রূপান্তর বাইরে কোনো শক্তি ঘটায়নি, দাস সমাজের রূপান্তর ঘটিয়েছে দাস সমাজের শোষিত, বঞ্চিত কৃতদাসরা, তারা মালিকদের বিরুদ্ধে লড়াই করে সমাজের রূপান্তর ঘটিয়েছে। এইটাই হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ। এই সমাজের রূপান্তরিত রূপ হচ্ছে সিনথিসিস, অর্থাৎ সামন্ত দাস মালিকরা হলো থিসিস, আর অ্যান্টিথিসিস হলো কারা, তোমার কৃতদাস। এই অ্যান্টিথিসিস অর্থাৎ প্রতিবাদী শক্তি, এই শক্তি দাস মালিকদের পরাজিত করে নতুন একটা সমাজ তৈরি করে, সেটা উন্নত সমাজ। মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদে এই দ্বান্দ্বিক পদ্ধতিকে এইভাবে প্রয়োগ করেছেন যে প্রত্যেকটা শ্রেণী বিভক্ত সমাজের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মূলে রয়েছে সেই সমাজেরই এক 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 কিছু মানুষ, যারা শাসক, যারা রাষ্ট্রের কর্ণধার, তারা হলো থিসিস অর্থাৎ বাদ বা থিসিস, আর যারা প্রতিবাদী, যারা কৃতদাস, দাস সমাজে কৃতদাস যারা, তারা প্রতিবাদী, তারা অ্যান্টিথিসিস। এই দুয়ের ফলে রূপান্তর হলো, সেটা হলো সিনথিসিস। অর্থাৎ একটা সমাজের গর্ভে আরেকটা সমাজ যখন জন্ম লাভ করে, তখন পরবর্তী সমাজটা অনেক উন্নত। তাই এই উন্নত হলেও কিন্তু এই সমাজেও কিন্তু আগের দাস মালিকরা সামন্ত সমাজে সামন্ত প্রভু জমির মালিকে পরিণত হয়েছে, আর যারা কৃতদাস তারা ভূমিদাসে পরিণত হয়েছে। তাই এই নতুন সমাজেও কিন্তু আবার বিপ্লব, শ্রেণী সংগ্রাম ঘটেছে, যার ফলে এই ভূমিদাসরা লড়াই করেছে, সংগ্রাম করেছে তারা শোষক সামন্ত প্রভুর বিরুদ্ধে। এখানে ভূমিদাসরা হলো তোমার অ্যান্টিথিসিস, আর সামন্ত প্রভুরা হচ্ছে থিসিস। এইখানে ভূমিদাসদের নেতৃত্ব দিয়েছিল, ভূমিদাসদের কিছুটা স্বাধীনতা থাকার ফলে তাদের কিছু মানুষ তারা
ব্যবসা শুরু করে, এই ব্যবসায়ীরা তারা উদীয়মান ধনিক বণিক শিল্পপতি শ্রেণীতে পরিণত হয়। তারা এই সামন্তবাদকে উচ্ছেদ করেছে, নতুন একটা সমাজ, পুঁজিবাদী সমাজ তৈরি করেছে। এই নতুন সমাজটা সামন্ত সমাজ থেকে উন্নত, কিন্তু এই সমাজও কিন্তু শোষণ ভিত্তিক, এবং এই সমাজে যে রাষ্ট্র, প্রত্যেকটা সমাজে অর্থাৎ রাষ্ট্র দাস সমাজে দাস মালিকরা তৈরি করলো, সেই রাষ্ট্র দাস মালিকদের স্বার্থে কাজ করেছে। আর সামন্ত সমাজের রাষ্ট্র সামন্ত প্রভুদের স্বার্থে কাজ করেছে। আর বর্তমানে পুঁজিবাদী সমাজের রাষ্ট্র তোমার বুর্জোয়া বা উর্জোয়া বা ধনিক বণিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে। আর প্রত্যেকটা রাষ্ট্রের যা শাসক শ্রেণীকে ধনীরা সাপোর্ট করেছে, সামন্ত যুগের সামন্ত প্রভুরা সাপোর্ট করেছে রাজতন্ত্রকে বা রাজাকে, রাষ্ট্রকে সমর্থন করেছে। আর পুঁজিবাদী সমাজের বুর্জোয়া শ্রেণী তারা সমর্থন করছে তোমার যারা যারা ধনিক শ্রেণী তাদের। তাই প্রত্যেকটা দেশের সরকার কিন্তু এইভাবে পরিচালিত হচ্ছে নিজ নিজ দেশের ধনশালী শ্রেণীর দ্বারা। আর আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের পুঁজিপতি শ্রেণী তারা বিভিন্ন দেশে মূলধন বিনিয়োগ করছে। বর্তমানে আগে যারা ধনী উন্নত দেশের শিল্পপতি, তারা নিজের দেশে শিল্প কারখানা গড়তো, নিজের দেশের থেকেই শ্রমিক নিয়োগ করত এবং উৎপাদন করে সেই দ্রব্য নিজের দেশে বিক্রি করত, আর বাকি দ্রব্য অন্য দেশে বিক্রি করবার জন্য তারা উপনিবেশ স্থাপন করত, সাম্রাজ্য বিস্তার করত। এর ফলে কি হতো, যুদ্ধ, প্রতিযোগিতা, বাণিজ্যিক ক্ষেত্রে একাধিক পুঁজিপতি দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা দেখা দিত, এবং ফলে তাদের মধ্যে প্রতিযোগিতা থেকে যুদ্ধ, বাজার দখল, কাঁচামাল সংগ্রহ করবার জন্য। এইভাবে আমরা মার্ক্সবাদ অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করব। 2 নাম্বার, দেখো, আচ্ছা 1 নম্বর আরেকটি কথা বলি। বিশ্বে মার্ক্সবাদ অনুযায়ী বিশ্বে কোন দেশগুলোর আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে? বিশ্বে ধনী দেশগুলোর আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে গরিব দেশগুলির উপর। আজকে অনেক দেশ কিন্তু ব্ল্যাক লিস্টে অর্থনীতিতে নাম আছে, আবার অনেক দেশ উন্নত হয়েছে, শুধু পুঁজিবাদী দেশ না, নামে সমাজতান্ত্রিক দেশ। চীন, গণপ্রজাতন্ত্রিক চীন, সে বিভিন্ন দরিদ্র দেশকে, গরিব দেশকে পরিকাঠামোর উন্নতির জন্য অর্থনীতি সাহায্য করছে, করে সেই দেশের অর্থনীতিকে চুরমার করে দিচ্ছে ভেঙে, আর পরবর্তীকালে সেই দেশে অর্থ বিনিয়োগ করছে, পাশাপাশি সেখানে সামরিক শক্তি মোতায়েন করছে, সামরিক আধিপত্য কায়েম করছে। একের পর এক এই কায়দাতে চলছে। চীন এই পদ্ধতি নিয়েছে। আবার আমেরিকা ধনতান্ত্রিক রাষ্ট্র, সেও কিন্তু বিভিন্ন দেশে পুঁজি বিনিয়োগ করছে, সে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে, বাণিজ্যিক চুক্তি করছে, অস্ত্র বেচছে, বিভিন্ন দিক থেকে সে অর্থনৈতিক শোষণ এবং প্রয়োজনে সে সেনা মোতায়েন করছে, সন্ত্রাসবাদ দমনের নামে, কোনো সময় মানবাধিকার রক্ষার নামে অজুহাত দেখিয়ে কিন্তু সে কিন্তু আধিপত্য বিস্তার করছে। কিন্তু মার্ক্সবাদ বলছে পুঁজিবাদ সন্ত্রাসবাদ সৃষ্টি করে, পুঁজিবাদ সন্ত্রাসবাদ সৃষ্টি করে, পুঁজিবাদ সন্ত্রাসবাদকে ধ্বংস করে না। এর বড় প্রমাণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ধনতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, যত বিশ্বে পুঁজিবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠী রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। আবার চীন তার কাঠামোগত সমাজতান্ত্রিক রাষ্ট্র হলেও সে আসলেই পুঁজিবাদের সমস্ত বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করেছে, এবং সেও প্রয়োজনে বিভিন্ন ভূখণ্ডে সন্ত্রাসবাদী কার্যকলাপকে সাহায্য করছে। এটা হলো মার্ক্সবাদী তত্ত্ব। মার্ক্সবাদে শ্রেণীগত শত্রু, শ্রেণীগত বৈষম্য, অর্থনৈতিক কাঠামোর ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করতে হবে। তাই পুঁজিবাদী দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোনো সর্বহারার একনায়কত্ব যদি বিশ্বে প্রতিষ্ঠিত হয়, বা কোনো দেশে প্রলেতারি শ্রেণী সংগ্রাম শুরু করে, বিপ্লব শুরু করে, সেক্ষেত্রে সমস্ত পুঁজিবাদী দেশগুলো
ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াই সংগ্রামকে দমন করবে, অর্থাৎ সর্বহারা ডিক্টেটরশিপ প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হোক, এটা কিন্তু পুঁজিবাদী দেশগুলো সমর্থন করবে না। এটা হলো মার্ক্সবাদ অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক। 2 নাম্বার, আচ্ছা, 3টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে উৎপাদন সম্পর্ক শ্রেণী সংগ্রাম। প্রত্যেক দেশের বা রাষ্ট্রের যত সম্পদ আছে সেই সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা আছে, আর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে সম্পদ, সেই দেশের সম্পদ কিছু শিল্প মালিক ধনিকদের হাতে চলে যায়, আর তারা মালিকানার জোরে যারা মালিকানা থেকে বঞ্চিত অথচ উৎপাদনের সঙ্গে যুক্ত। বর্তমানে আজকে মেশিনারির যুগ, প্রযুক্তিবিদ্যার যুগ, সেখানে যারা ম্যানেজমেন্টে থাকছেন, প্রকৃত লেবার যেটা আজকে দরকার নেই, কিন্তু এক সময়ে শিল্পায়নের যুগে কিন্তু একটু সাবেকি মার্ক্সবাদ অনুযায়ী এই কথা বলতে পারবো যে তারা কিন্তু মানে শোষণ করছে, প্রত্যেকটা দেশের শ্রমজীবী মানুষকে শোষণ করেছে। সুতরাং এর বিরুদ্ধে মার্ক্সবাদের বক্তব্য যে উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্ক, এই দুটো বিষয়কে গুরুত্ব দিতে হবে। স্টেট অ্যাক্টরকে গুরুত্ব বেশি দিলে হবে না। স্টেট অ্যাক্টর ফ্যাক্টর নয়, স্টেটকে ধনিক শ্রেণী ব্যবহার করে। প্রত্যেকটা রাষ্ট্রেরই নিজ নিজ দেশের ধনিক শ্রেণী ব্যবহার করে, আবার প্রত্যেকটা রাষ্ট্রের ধনিক শ্রেণী যারা সম্পদশালী শ্রেণী, তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। তারা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন দেশের শ্রমজীবী সর্বহারা শ্রেণীর সংগঠিত আন্দোলনকে কঠোর হাতে দমন করে। সুতরাং উৎপাদন সম্পর্ক এবং উৎপাদন শক্তি, এই দুটো মার্ক্সবাদ অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়। বুর্জোয়া শ্রেণী পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোতে বুর্জোয়া শ্রেণী উৎপাদনের উপকরণের মালিক। দাস সমাজে দাস বা কৃতদাস মালিক, তারা হলো মাস্টার নামে পরিচিত ছিল, তারা ছিল সম্পদের মালিক, আর কৃতদাসরা ছিল মালিকানা থেকে বঞ্চিত। এই উভয়ের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা প্রোডাকশন রিলেশন ছিল, আর এই প্রোডাকশন রিলেশন এটা বৈরীমূলক রিলেশন। এটাকে কিন্তু কখনোই তাদের মধ্যে বন্ধুত্ব হতে পারে না। ব্যক্তিগতভাবে কিছু কিছু প্রভুর সঙ্গে, মাস্টারের সঙ্গে কোনো কৃতদাসের ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে, সেটা ব্যতিক্রম। আবার সামন্ত যুগে সামন্ত প্রভু এবং ভূমিদাস, এদের মধ্যে যে সম্পর্ক বৈরীমূলক সম্পর্ক। সামন্ত প্রভুরা উৎপাদনের উপকরণের মালিক, জমি মালিক, আর মালিকানা থেকে বঞ্চিত ভূমিদাস, তারা কাজ করতে কিন্তু তারা বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত। সুতরাং এখানে যে প্রোডাকশন রিলেশন, এটাও কিন্তু বৈরীমূলক, শত্রুতামূলক সম্পর্ক, বন্ধুত্বমূলক সম্পর্ক। তার কারণ ভূমিদাসদের স্বার্থ এবং সামন্ত প্রভুদের স্বার্থ, উভয়ের স্বার্থ পরস্পর বিরোধী। পুঁজিবাদী সমাজে অর্থাৎ সামন্ত ব্যবস্থাতে উদীয়মান ধনিক বণিক শ্রেণী, তারা কৃষকদের সংগঠিত করে, ভূমিদাসদের সংগঠিত করে নতুন যে সমাজ, ক্যাপিটালিজম, ধনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত করেছে, যেটা বর্তমানে চলছে। এই সমাজের যারা বুর্জোয়া শ্রেণী, তারাও কিন্তু তারা তাদের শ্রেণী স্বার্থে রাষ্ট্রকে ব্যবহার করছে। আগের দুটি সমাজে দেখেছি যে রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার হিসেবে কাজ করেছে, আর পুঁজিবাদী সমাজেও রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার। তবে পুঁজিবাদী সমাজে রাষ্ট্র অনেক ভালো কাজ করে নিজেকে বৈধ হিসাবে তুলে ধরে, ভালো হিসাবে তুলে ধরে, আসল চরিত্র শোষণ করা। সেই জন্যে শাসক শ্রেণী নাগরিক সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে নাগরিক সমাজের মধ্যে শিক্ষা সংস্কৃতি গড়ে তুলে একটা ভাবধারা গড়ে তুলছে। আর সেই ভাবধারাটা শোষণমূলক ভাবধারা হলেও শ্রমজীবী মানুষ বুঝতে পারে না। তাই নয়া মার্ক্সবাদী তারা বলছেন যে শ্রমজীবী মানুষের মধ্যে আলাদা একটা সংস্কৃতি,
আলাদা ভাবধারা গড়ে তুলতে হবে, সেটা হলো বুর্জোয়া ভাবধারার বিরোধী ভাবধারা। এখানে তাহলে আমরা দেখছি যে উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক। দেখো, উৎপাদন শক্তি কাকে বলে? মার্ক্সবাদ অনুযায়ী উৎপাদন শক্তি হলো উৎপাদন করবার জন্য যে উপকরণগুলি দরকার, সেই উপকরণগুলির সমষ্টিকে বলা হচ্ছে উৎপাদন শক্তি। উৎপাদন শক্তি সবসময় বিকাশমান, উন্নতির দিকে যায়, আর উৎপাদন শক্তি পরিবর্তনশীল। এই উৎপাদন শক্তির পরিবর্তনশীলতার সঙ্গে উৎপাদন সম্পর্কেরও পরিবর্তন ঘটবে। উৎপাদন সম্পর্ক কাকে বলে? উৎপাদন সম্পর্ক হলো উৎপাদনের উপকরণের মালিক শ্রেণীর সঙ্গে উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত অথচ সরাসরি তারা উৎপাদন করে, এই দুই শ্রেণীর মধ্যে তোমার যে রিলেশন, সেটা হলো প্রোডাকশন রিলেশন বা উৎপাদন সম্পর্ক। এখন দুটোই পরিবর্তনশীল। যখন উৎপাদন শক্তির বিকাশের সঙ্গে সঙ্গতি উৎপাদন সম্পর্ক হারিয়ে ফেলবে, তখন কিন্তু বিপ্লব হবে, রেভলিউশন হবে, ক্লাস স্ট্রাগল হবে, তখন সমাজের রূপান্তর ঘটবে। মার্ক্সবাদ অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা পুঁজিবাদী দেশেই কিন্তু এইভাবে অর্থনীতি পরিচালিত হচ্ছে, এইভাবেই উৎপাদন সম্পর্ক গড়ে উঠছে। তাই প্রত্যেকটা ধনতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোতে, উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে, এমনকি চীনের মতো সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে, উত্তর কোরিয়ার রাষ্ট্র কাঠামোতে, সব দেশেই উৎপাদনের উপকরণের মালিক কিন্তু কিছু ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়েছে। আর আপামর জনসাধারণ, যারা আজকের বর্তমান শিল্পায়নের যুগে যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, তারা আগের লেবার শ্রেণীর মতোই তারা কাজ করছে। তারা কাজের মানের উন্নতি হতে পারে, কিন্তু তারাও কিন্তু শোষিত, বঞ্চিত। সুতরাং একথা মার্ক্সবাদে বলা হচ্ছে যে মানে সবসময়ই কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত, তারা শোষিত, বঞ্চিত। এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদ অনুযায়ী এখানে প্রত্যেকটা দেশের শাসক শ্রেণী প্রত্যেক দেশের বুর্জোয়া শ্রেণীকে সমর্থন করে শোষণকে অব্যাহত রাখার জন্য, শোষণকে অব্যাহত রাখার জন্য। তাই 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 মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে 1848 সালে বলেছেন যে এযাবৎকাল সকল সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। এর মানে কি? এযাবৎকাল সকল সমাজের, আদিম সাম্যবাদী সমাজে শ্রেণী সংগ্রাম ছিল না, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা ছিল না, রাষ্ট্র ছিল না, শ্রেণী শোষণ ছিল না বলেই রাষ্ট্র ছিল না, সাম্যবাদ ছিল। আর দাস সমাজ প্রথম শ্রেণী বিভক্ত সমাজ, সেই সমাজে রাষ্ট্র তৈরি হলো, রাষ্ট্র সৃষ্টি করেছে শোষণের হাতিয়ার হিসাবে। আর সেই রাষ্ট্র সামন্ততান্ত্রিক সমাজে শোষণের হাতিয়ার হিসাবে কাজ করেছে। আজকে পুঁজিবাদী সমাজে রাষ্ট্র শোষণের হাতিয়ার হিসাবে কাজ করছে, আবার পাশাপাশি আহ শোষণ শোষণ করে না রাষ্ট্র, ভালো একটা প্রতিষ্ঠান, একটা এর স্বাধীন ভূমিকা আছে, এই বলে তারা নিজেদের শোষণকে অব্যাহত রাখছে। এক্ষেত্রে নয়া মার্ক্সবাদী আলতুসে, গ্রামসি এনারা বলেছেন যে শ্রমজীবী মানুষকে ওই শাসক শ্রেণীর ভাবধারা মেনে চললে হবে না। সাবেকি মার্ক্সবাদী কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে মার্কস এঙ্গেলস বলেছেন যে সকল শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থাতে যে ভাবধারা মানুষের মধ্যে প্রচার করা হয়, শিক্ষা সংস্কৃতি প্রচার করা হয়, এটা কিন্তু শাসক শ্রেণীর স্বার্থেই করা হয়। আর এটা শাসক শ্রেণীর তৈরি ভাবধারা, এতে গরিব মানুষের কোনো উপকার হবে না। তাই গরিব মানুষ, শ্রমজীবী শ্রেণীর মধ্যে আলাদা করে একটা ভাবধারা তৈরি করতে হবে, যে ভাবধারাটা ওই শাসক এবং ধনিক শ্রেণীর ভাবধারার বিরোধী ভাবধারা হবে। এবং এই ভাবধারা দিয়ে মানুষকে বোঝাইতে হবে, শ্রমিক মধ্যে চেতনা আনতে হবে, তাহলে কিন্তু বিপ্লব হবে এবং শোষক শ্রেণীর পরাজয় ঘটবে, রাষ্ট্র ক্ষমতা সর্বহারা শ্রেণী দখল করবে। তাহলে আমরা একথা দেখছি যে মার্ক্সবাদ সমাজ সমর্থন করে শ্রমজীবী মানুষের মুক্তি, শোষণ মুক্তি, অত্যাচার থেকে তারা মুক্তি পাক, প্রত্যেকটা মানুষ কাজ পেয়ে ন্যায্য মজুরি পাক, প্রত্যেক মানুষ সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে। এই কথা মার্ক্সবাদে বলেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ধনতান্ত্রিক ব্যবস্থার অবসান চাই এবং সেই জায়গায় উদারনীতি গণতন্ত্র, সেটাও ধনতান্ত্রিক ব্যবস্থা,
এই জায়গায় হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হবে বিশ্বব্যাপী, এবং এইখানে উৎপাদনের উপকরণের উপর ব্যক্তি মালিকানার অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। আর ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকে কাজ পাবে, প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে, এবং রাষ্ট্রকে শ্রমজীবী শ্রেণী ব্যবহার করবে। এবং কোনো একটা দেশে নয়, এটা সব দেশেই সর্বহারা শ্রেণীকে ক্ষমতায় আসতে হবে, এই বক্তব্য বলেছে। এবং মার্ক্সবাদ উপনিবেশবাদ, নয়া উপনিবেশবাদকে সমর্থন করে না। পুঁজিবাদী গণতন্ত্রে সনদে চার্টারে, ইউএনের চার্টারে বলা হয়েছে যে যে কি বলা হয়েছে, যে উপনিবেশবাদকে আমরা সমর্থন করিনি। উপনিবেশবাদ একটা প্রক্রিয়া, একটা সবল দেশ বা শক্তিশালী দেশ অন্য দেশের ভূখণ্ডে গিয়ে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করে পরে তারা যুদ্ধ করে সেই দেশ দখল করে নিবে। আর নয় উপনিবেশবাদ হচ্ছে বর্তমানে যেভাবে চলছে, বাণিজ্যিক চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক তৈরি করে সামরিক শক্তি, সামরিক লেনদেন করে দুর্বল রাষ্ট্রগুলির অর্থনৈতিক অবস্থাকে ভেঙে দিবে এবং আবার পুনরায় পরাধীন করে দিবে অর্থনৈতিক দিক থেকে। তার রাজনৈতিক যে স্বাধীনতা, রাজনৈতিক যে সার্বভৌমত্ব, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বাস্তবে থাকবে না, নামে মাত্র সার্বভৌম ক্ষমতা থাকবে। সুতরাং এটা হচ্ছে নয়া উপনিবেশবাদ। আর সাম্রাজ্যবাদ হচ্ছে আগে সরাসরি ভাবে দেশ দখল করে নিত, সেটা দ্বিতীয় মহাযুদ্ধের পর আন্তর্জাতিক সম্মিলিত জাতিপুঞ্জের সনদে লেখা হয়েছে যে যে সাম্রাজ্যবাদ নিপাত যাক, সুতরাং সাম্রাজ্যবাদকে সমর্থন করা হবে না। যার জন্য বহু ভূখণ্ডকে সাম্রাজ্যবাদীরা মুক্তি দিয়েছে, উপনিবেশিক শক্তি মুক্তি দিয়েছে। জাতীয় মুক্তি আন্দোলন সফল হয়ে সেই সব দেশে দেশ স্বাধীনতা লাভ করেছে। দ্বিতীয় মহাযুদ্ধের 1945 পর 1945 থেকে 1960 40টার দেশ স্বাধীনতা লাভ করেছে। 1960 থেকে 1970 এই 10 বছরে আফ্রিকার 31টা দেশ স্বাধীনতা লাভ করেছে, এবং পরবর্তীকালে বহু দেশ কিন্তু স্বাধীনতা লাভ করছে। তাহলে মার্ক্সবাদ এটা উপনিবেশবাদ, নয়া উপনিবেশবাদকে সমর্থন করে না, বিরোধিতা করে। এইবার তাহলে আমরা দেখলাম তিনটি স্তম্ভের উপরে মার্ক্সবাদ দাঁড়িয়ে আছে। 1 নাম্বার স্তম্ভ আমরা বলেছি ঐতিহাসিক বস্তুবাদ, 2 নাম্বার স্তম্ভ বলেছি উৎপাদন সম্পর্ক আর শ্রেণী সংগ্রাম, এইটা আমরা আলোচনা করেছি। এবার আমরা মার্ক্সবাদ অনুযায়ী রাষ্ট্রের যে রাষ্ট্র প্রকৃতি এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মার্ক্সবাদ অনুযায়ী রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। এক্ষেত্রে একজন মার্ক্সবাদী এবং বলশেভিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন, রাশিয়ার, তিনি প্রথম বিশ্বে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন, সোভিয়েত রাজ্যে করেছিলেন। তার পতন হয়েছে 1991 সালে। তিনি বলেছেন যে স্টেট ইজ এ মেশিন, ওয়ান ক্লাস ওভার অ্যানাদার। রাষ্ট্র হলো এক শ্রেণীর দ্বারা অপর শ্রেণীকে শোষণের যন্ত্র। তাই সাবেকি মার্ক্সবাদ অনুযায়ী মার্ক্সবাদে একথা বলা হয়েছে যে প্রত্যেকটা দেশের ধনিক শ্রেণী সেই দেশের রাষ্ট্র সরকারকে ব্যবহার করে। এখানে লেনিন বলেছেন যে প্রত্যেকটা দেশের শাসক শ্রেণীর শাসন বিভাগ রয়েছে, আইন বিভাগ রয়েছে এবং বিচার বিভাগ রয়েছে। তারা কমিটি হিসাবে কাজ করে। বিচার বিভাগ নিরপেক্ষ নয়, শাসন বিভাগ নিরপেক্ষ নয় এবং আইন বিভাগও নিরপেক্ষ নয়। এই 3 বিভাগ, আইন বিভাগ আইন তৈরি করে, নামে মাত্র আইনের চোখে সবাই সমান এই কথা বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে আইন হচ্ছে সম্পদশালীদের স্বার্থ রক্ষা করে। ওকে, আচ্ছা, এইবার ধরো এখানে গভর্নমেন্ট, লেনিন বলছেন যে গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট হচ্ছে একটা পাপেট বা ক্রীড়নক। অর্থাৎ ধরো লেনিন বলছেন যে পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র বা উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থা বিভিন্ন রকমের হয়।
এককেন্দ্রিক সরকার হতে পারে, যুক্তরাষ্ট্রীয় সরকার হতে পারে, সংসদীয় গণতান্ত্রিক সরকার হতে পারে, রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে, আবার কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সংসদীয় গণতন্ত্রের সংমিশ্রণে সরকার হতে পারে, কোন দেশে একনায়কতান্ত্রিক সরকার হতে পারে, কোন জায়গাতে প্রজাতান্ত্রিক সরকার হতে পারে, আবার কোন জায়গাতে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক সরকার হতে পারে। যেমন ইংল্যান্ডে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক সরকার, নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক সরকার সেখানে রয়েছে। ভারতে যেমন প্রজাতান্ত্রিক সরকার, আমেরিকা, এই সরকার যে নামেই অভিহিত হোক না কেন, যে নামেই পরিচিত হোক না কেন, সব সরকারই কিন্তু নিজ নিজ দেশের যারা ধনিক শ্রেণী, সেই ধনিক শ্রেণীর পুতুল নাচের পুতুল হিসাবে কাজ করে। সুতরাং এই 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 সরকার, হ্যাঁ, যে সরকারই হোক, যে নামই হোক না কেন, তারা কিন্তু নিজ নিজ দেশের পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষা করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেকটা দেশের সরকার কিন্তু নিজ নিজ দেশের পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষার দায়িত্ব নেয়। তাই পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে, অর্থনৈতিক সম্পর্ক তৈরি করে। যে দেশের শিল্পপতির সংখ্যা বেশি, মূলধন মালিকের সংখ্যা বেশি, তারা বহু দেশে শিল্প কারখানা গড়ার জন্য চুক্তি করে দেয়। আজকের বর্তমানে উন্নত দেশগুলো পরিবেশ দূষণের জন্য বেশি দায়ী। উন্নত দেশগুলিতে শিল্পায়ন আগে হয়েছে, তারা অনুন্নত দেশগুলিতে বা উপনিবেশগুলিতে তারা শিল্পায়ন ঘটায়নি প্রথমে, কিন্তু এখন তারা কিন্তু নিজের দেশে শিল্পায়ন না ঘটিয়ে তারা অনুন্নত দেশে বা তাদের যেসব উপনিবেশ আগে ছিল সেই সব দেশের সঙ্গে বন্ধুত্ব রেখে সেখানে শিল্প কারখানা গড়ে তুলছে, সেখানকার পরিবেশ দূষণ করবার চেষ্টা করছে, এইভাবে সেখানকার পরিবেশ নষ্ট করছে এবং তার উপরে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে। এই কথা মার্ক্সবাদে বলা হচ্ছে। তাহলে তাহলে দেখো, এবং এবং পৃথিবীর দেশগুলিকে মোটামুটি মার্ক্সবাদ অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে উন্নত দেশ, উন্নত দেশ, দুই হচ্ছে উন্নয়নশীল দেশ, তিন হচ্ছে তোমার অনুন্নত দেশ। আবার পৃথিবীর দেশগুলিকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল 1991 সাল অব্দি, অর্থাৎ যখন সমাজতান্ত্রিক শিবির ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন কিন্তু পৃথিবীকে ভাগ করা হয়েছিল পশ্চিম আর পূর্ব এই দুটি ভাগে। পশ্চিমের দেশগুলোকে উন্নত দেশ ধরা হতো আর পূর্বের দেশগুলিকে গরিব দেশ ধরা হতো। এই বিভাজনটা উঠে গিয়ে 1991 সাল থেকে পূর্ব পশ্চিমের বিভাজন বাতিল হয়ে এখন উত্তর দক্ষিণ এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। উত্তরের দেশগুলিকে উন্নত দেশ বলা হয়, আর 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 দক্ষিণের দেশগুলিকে গরিব দেশ বলা হয়। যাই হোক, এই বিভাজনটা এখন চলছে। আর পৃথিবীর এদিক থেকে বিভাজন না করে পৃথিবীর অর্থনৈতিক মানদণ্ডে তিনটি ভাগে ভাগ করেছে। কোর স্টেট, তাদের সংখ্যা কম, শিল্পে উন্নত এবং তাদের বাণিজ্য উন্নত, সামরিক শক্তি তাদের বেশি, সামরিক সম্পর্ক বিভিন্ন দেশের সঙ্গে তাদের বেশি, অস্ত্র বিক্রি করে তারা অর্থ উপার্জন করছে। সুতরাং এই কোর স্টেট গুলো ডেভেলপিং কান্ট্রিকে শোষণ করছে বাণিজ্যিক চুক্তির মধ্যে দিয়ে, সামরিক চুক্তির মধ্যে দিয়ে, মানবাধিকার রক্ষার নামে, সহযোগিতার মধ্য দিয়ে, সন্ত্রাসবাদ দমনের নামে, তাই সেসব সেই সহযোগিতার নামে সেখানে এই অর্থনৈতিক আধিপত্য, সামরিক আধিপত্য কায়েম করছে। এইগুলোর মধ্য দিয়ে ডেভেলপিং স্টেট গুলো কোর স্টেটের দ্বারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে এবং নিয়ন্ত্রিত হচ্ছে। অন্যদিকে যেগুলো অত্যন্ত দরিদ্র প্রান্তিক দেশ, পেরিফেরি কান্ট্রি বলা হয়, এই দেশগুলোকে উন্নত দেশগুলো শোষণ করছে, আবার ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ, তারা উভয়ই শোষণ করছে। এইভাবে বিশ্ব ব্যবস্থা চলছে। এই বিশ্ব ব্যবস্থাতে মার্ক্সবাদ অনুযায়ী উন্নত দেশ আরো উন্নত হচ্ছে, গরিব দেশ আরো গরিব হচ্ছে, গরিব দেশগুলো ভিসিয়াস সার্কেলের মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ অর্থাৎ দারিদ্র্যের দুষ্ট চক্র বলা হয়। একটা দেশ দরিদ্র কারণ সে দরিদ্র, এই দরিদ্র হওয়ার কারণে সে দেশের প্রোডাকশন কম, প্রোডাকশন কম মানে সে দেশের ন্যাশনাল ইনকাম কম, ন্যাশনাল ইনকাম কম মানে পার ক্যাপিটাল ইনকাম কম,
পার ক্যাপিটাল ইনকাম কম মানে সঞ্চয় কম, দেশের জনগণের সঞ্চয় কম মানে তোমার ইনভেস্টমেন্ট কম, ইনভেস্টমেন্ট কম মানে সে দেশের উৎপাদন কম, উৎপাদন কম মানে আবারও তোমার ন্যাশনাল ইনকাম কম, আবারও ন্যাশনাল ইনকাম কম থেকে পার ক্যাপিটাল ইনকাম কম, সঞ্চয় কম, এইভাবে দারিদ্রের দুষ্ট চক্রের মধ্যে পড়ছে। এই যে আভ্যন্তরীণ ক্ষেত্রে এটা যেমন সমস্যা, তেমনি আন্তর্জাতিক দিক থেকে ওই দরিদ্র দেশগুলো ঋণ যখন নিচ্ছে, আজকে বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, দীর্ঘমেয়াদী ঋণ নিচ্ছে, আইএমএফ আইএমএফ থেকে ঋণ নিচ্ছে, অর্থাৎ স্বল্পমেয়াদী ঋণ নিচ্ছে, সেই ঋণের সময় আইএমএফ শর্ত দিচ্ছে, বিশ্ব ব্যাংক শর্ত দিচ্ছে, যে শর্ত পালন করতে গিয়ে ও গরিব দেশগুলোর উন্নতি হচ্ছে না। গরিব দেশগুলো যে খাতে ঋণ নিয়ে ব্যয় করলে উৎপাদন বাড়বে, সেই দ্রব্য যদি ওই উন্নত দেশের তৈরি হয়, তাহলে সেই দ্রব্য তৈরি করার জন্য আইএমএফ থেকে ঋণ দেওয়া হবে না। আইএমএফ থেকে ঋণ দেওয়ার সময় বলে দেওয়া হবে তুমি এই দ্রব্যগুলি তৈরি করবা, আর সেই দ্রব্যগুলি তৈরি করতে পারবে যেগুলো তার নিজের দেশের উন্নয়নের জন্য হয়তো দরকার হবে না। আর কোন সময় এই ঋণ দানের মধ্য দিয়ে তারা সেই দেশগুলো যাতে দারিদ্রের দুষ্ট চক্রের মধ্যে পড়ে, তারা যাতে সেলফ ডিপেন্ডেন্স অর্থাৎ আত্মনির্ভরশীল অর্থনীতি গড়তে না পারে, সেই চেষ্টাটা কিন্তু উন্নত দেশ করবে। তাহলে এইভাবে বিশ্ব কিন্তু শোষণমূলক ভাবে চলছে। তাই তাই লেনিন বলছেন, আমি আগেই বলেছি লেনিনের আবির্ভাব কাল হচ্ছে 1869 সালে জন্ম এবং 1924 সালে উনি মারা যান। এবং উনি এই সাম্রাজ্যবাদ ব্যাখ্যার ক্ষেত্রে এবং আন্তর্জাতিক সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে মার্ক্সবাদ দ্বারা প্রভাবিত হয়ে তিনি বলছেন যে প্রথম মহাযুদ্ধ হচ্ছে সাম্রাজ্যবাদীদের মধ্যে যুদ্ধ, অর্থাৎ উপনিবেশগুলি উন্নত দেশগুলো দখল করে নিয়ে আসে, বাজার দখল করে নিয়ে বাজার দখল করেছে দ্রব্য বিক্রি করবার জন্য এবং কাঁচামাল সংগ্রহের জন্য, এবং যারা পায়নি তারা এই যুদ্ধটা বাঁধিয়েছে। সুতরাং এখানে এখানে কোনো মানব অধিকার রক্ষা, রাষ্ট্রের সমান অধিকার, এই সমস্ত যে ভাষণ এই উন্নত দেশগুলো লিবারাল ডেমোক্রেটিক স্টেটের জনপ্রতিনিধিরা বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করে, G7, G8, G20, G77 এই জোট নিরপেক্ষ আন্দোলনের সময় গড়ে উঠেছিল, এই সব হচ্ছে একটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এটাই মার্ক্সবাদের বক্তব্য। নেক্সট হচ্ছে লেনিন সাম্রাজ্যবাদের তত্ত্বের কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে। লেনিন মার্ক্সবাদী, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদ যে ব্যাখ্যা দিয়েছেন তা আরো স্পষ্টভাবে তুলে ধরেছেন লেনিন। লেনিন তার বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, এই গ্রন্থে তিনি সাম্রাজ্যবাদ সম্পর্কে বলেছেন। পুঁজিবাদ যখন দেশে দেশে উন্নত হবে, সেই দেশগুলো তাদের দ্রব্য বেচার জন্য অন্য দেশের বাজার দখল করবার চেষ্টা করবে, প্রতিযোগিতায় নামবে, আর এই প্রতিযোগিতায় থেকে রেষারেষি, বিদ্বেষ এবং শেষ পর্যন্ত যুদ্ধ হবে। তাই পুঁজিবাদ যত বিকশিত হবে, আর সেই সব দেশের জনগণ কিন্তু সেই উন্নয়নের সুফল অর্থাৎ উৎপাদনের যে সিংহভাগ তারা কিন্তু ভোগ করতে পারবে না, তাদেরকে বঞ্চিত করে রাখা হবে, বেকারত্ব, বেকার সমস্যা বাড়বে এবং তাদের কাজ হারা হবে। বর্তমানে তো লেনিনের যুগে কিন্তু কম্পিউটারাইজেশনের যুগ ছিল না, বর্তমান যুগে কিন্তু এই কম্পিউটারাইজেশনের যুগে আরো বেকারত্ব বাড়ছে। সুতরাং লেনিন লেনিন তার তত্ত্বে যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা আমরা আজকে আলোচনা করব। লেনিন 5টা পয়েন্টে বলেছেন। একচেটিয়া পুঁজিবাদ। একচেটিয়া পুঁজিবাদ মানে কি? লেনিন বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন দেশে পুঁজির মালিক আছে এবং এই পুঁজির মালিক তারা শুধু একটা দেশেই পুঁজির মূলধন
পুঁজি বা মূলধন ক্যাপিটাল ইনভেস্ট করে না, তারা বিভিন্ন দেশে ইনভেস্ট করে। বিভিন্ন দেশে ইনভেস্ট করতে গিয়ে সেখানে একাধিক ইনভেস্টর, একাধিক ক্যাপিটালিস্ট দেখা যায়। সে একাধিক ক্যাপিটালিস্টের মধ্যে যার মূলধন বেশি, যে বেশি পুঁজির মালিক, সে কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকবে। ছোট এবং মাঝারি পুঁজির মালিক তারা বাজার থেকে আউট হয়ে যাবে, তাদের ওই অল্প পুঁজি দিয়ে তারা ইনভেস্টমেন্ট করে উৎপাদন ধরে রাখতে পারবে না। সুতরাং বড় বড় ক্যাপিটালিস্ট তাদের হাতে কিন্তু পুঁজি চলে যাবে। সেটা একটা দেশের শুধু না, পৃথিবী ব্যাপী, পৃথিবীতে উন্নত দেশেই ক্যাপিটালিস্টদের সংখ্যা বেশি। এমএনসি মাল্টিন্যাশনাল কর্পোরেশন বর্তমানে হয়েছে। এই পুঁজির মালিকদের হাতে সব পুঁজি চলে যাবে এবং সব দেশেরই যারা ছোট পুঁজির মালিক, যারা মাঝারি পুঁজির মালিক, তাদের হাতে কোনো পুঁজি থাকবে না। তারা তাদের কারখানা, তাদের উৎপাদন, তাদের উদ্যোগ, তাদের ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে এটাকে বলা হচ্ছে একচেটিয়া পুঁজিবাদ। একচেটিয়া পুঁজিবাদ। এবার যে কজনের হাতে পুঁজি চলে গেল, তারাই মূলধন বিনিয়োগ করবে, তারা কোন দ্রব্য উৎপাদন করবে তারাই ঠিক করবে। আর সেই দেশে তারা কিন্তু প্রত্যেকটা দেশের সরকারকে অর্থ দিয়ে সাহায্য করে। আর সেই প্রত্যেকটা দেশের সরকার প্রত্যেক দেশের পুঁজিপতি শ্রেণীর দ্বারা প্রভাবিত হয়, নিয়ন্ত্রিত হয়। শুধু তাই নয়, পুঁজিপতি শ্রেণীর পাপেট হিসাবে সরকার কাজ করছে, কাজ করেও, এটা বাস্তব। সুতরাং একটু মিলিয়ে নিবে তোমরা থিওরিটা বাস্তবের সঙ্গে, তাহলে বুঝতে পারবে। তাহলে এইটা হচ্ছে একচেটিয়া পুঁজিবাদ লেনিনের বক্তব্য। 2, লেনিন বলেছেন যে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কে দেখা যায় যে যারা শিল্প মালিক তাদের ক্যাপিটাল থাকে, কিন্তু সেই ক্যাপিটাল দিয়ে সম্পূর্ণভাবে শিল্প পরিচালনা করা, উৎপাদনকে পরিচালনা করা সম্ভব হয় না। তাদের আরো ক্যাপিটাল দরকার। তখন তারা ব্যাংকের কাছ থেকে ক্যাপিটাল সংগ্রহ করে। এই ব্যাংকের কাছ থেকে ক্যাপিটাল সংগ্রহ করে। এই ব্যাংকের ক্যাপিটাল আর শিল্পপতিদের ক্যাপিটাল দুটো মিলিত হয় এবং ফিনান্স পুঁজিতে পরিণত হয়। আর এই ফিনান্স পুঁজি ক্যাপিটাল যেটা ইনভেস্ট করে, উৎপাদন বাড়ায় দেশে বিদেশে সমস্ত জায়গাতে। কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবে যে ক্যাপিটালিস্টরা যেমন, শিল্পপতিরা যেমন, পুঁজির মালিকরা যেমন, শিল্পের মালিকরা যেমন ছোট মাঝারি মালিকদের বাজার থেকে আউট করে দেয়, বাতিল করে দেয়, ধ্বংস করে দেয়, তেমনি ভাবে ব্যাংক পুঁজির মালিকরা যারা ধনী, যাদের মূলধন বেশি, ব্যাংক মালিকদের, যাদের যে মালিকদের ব্যাংকে পুঁজি বেশি আছে, সেই মালিকরাই কিন্তু টিকে থাকে। আর মাঝারি ব্যাংক মালিক, মাঝারি পুঁজির মালিক যারা এবং অল্প পুঁজির মালিক, ব্যাংকের মালিক, তারা আউট হয়ে যায়। আর বড় বড় ব্যাংক মালিক যারা, তারা টিকে থাকে। একচেটিয়া ব্যাংক মালিকের উদ্ভব হয়। একচেটিয়া ব্যাংক মালিকের পুঁজি আর শিল্পপতিদের একচেটিয়া পুঁজি, দুয়ে মিলে ফিনান্স পুঁজি তৈরি হয় এবং তারা শিল্পে, দেশের বাজারে, দেশের শিল্পে এবং সারা পৃথিবীতে তারা সেই মূলধন বিনিয়োগ করে এবং উৎপাদন করে। সেখানে মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থ রক্ষা হয়। এবং এক্ষেত্রে এই যে ব্যাংক পুঁজি, প্রত্যেকটা দেশেরই ব্যাংক বিদেশে পুঁজি বিনিয়োগ করতে পারে, শিল্প মালিকদের পুঁজি ধার দিতে পারে ইন্টারেস্টে। কিন্তু যে দেশ গরিব, যে ছোট ছোট ব্যাংক পুঁজির মালিক ধ্বংস হয়ে গেছে, ছোট ছোট ক্যাপিটালিস্ট যারা, তারা ধ্বংস হয়ে গেছে, মাঝারি ক্যাপিটালিস্ট এবং মাঝারি ব্যাংক মালিক তারাও ধ্বংস হয়ে গিয়েছে। এইবার মুষ্টিমেয় ব্যাংক মালিক আর মুষ্টিমেয় ক্যাপিটালিস্ট ক্লাস, অর্থাৎ মুষ্টিমেয় শিল্পপতি, তারা উভয়ে যাদের যৌথ যে মূলধন, এটা বিনিয়োগ করে, একচেটিয়া ভাবে বিনিয়োগ করে এবং এখানে তারা অবাধে শোষণ করে। একদিকে তারা বিশ্বের গরিব দেশগুলিকে শোষণ করছে, আর একদিকে তারা প্রত্যেকেই নিজ নিজ দেশের গরিব মানুষকে শোষণ করছে।
দুদিকে শোষণ। আভ্যন্তরীণ ক্ষেত্রে দেশের জনগণকে শোষণ করছে ক্যাপিটালিস্টরা। এখানে আমি আগেই বলেছি মূলধন ব্যাংক পুঁজির মালিক, বড় বড় মালিক, আর এদিকে হচ্ছে শিল্প পুঁজির বড় বড় মালিক, তাদের হাতেই আছে। আর বাকি ছোট মাঝারি ব্যাংক পুঁজির মালিক আবার শিল্পপতি, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। সুতরাং এইভাবে শোষণ ব্যবস্থা চলছে। 3 নাম্বার, লেনিন তার সাম্রাজ্যবাদী পুঁজিবাদী সাম্রাজ্যবাদের তত্ত্বে বলেছেন যে পুঁজি রপ্তানি করে। দেখো, প্রত্যেকটা দেশের মুষ্টিমেয় শিল্প পুঁজির মালিক, মুষ্টিমেয় ব্যাংক পুঁজির মালিক, তারা যৌথভাবে যে ফিনান্স পুঁজি, ফিনান্স ক্যাপিটাল তৈরি করলো, সেই ক্যাপিটাল নিজ নিজ দেশে ইনভেস্টমেন্টের জায়গা পাবে না, তত পরিমাণে শিল্প কারখানা নেই। আছে, আবার শিল্প কারখানা গড়তে পারলেও সব শিল্প কারখানা গড়তে দেবে না সেই দেশের পরিবেশবাদীরা। বিরাট আন্দোলন শুরু করেছে বিশ্বে। তাই প্রত্যেকটা দেশ পরিবেশ সম্পর্কে আইন তৈরি করছে, কিন্তু উন্নত দেশগুলো পরিবেশ আইন যতটা ইফেক্টিভ হয়, অনুন্নত গরিব দেশগুলো পরিবেশ রক্ষার ব্যাপারে সেখানে কার্যকরী হয় না। তাই গরিব দেশগুলোর অভাব আছে, সেই সব দেশে ইনভেস্ট করতে যাবে। তাই তাই ধনী দেশগুলোর যারা মুষ্টিমেয় ক্যাপিটালিস্ট, ব্যাংক ক্যাপিটালিস্ট এবং শিল্পের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট, তারা যৌথভাবে গরিব দেশগুলোকে পুঁজি রপ্তানি করবে, গরিব দেশগুলিতে পুঁজি রপ্তানি করবে। এখানে পুঁজি রপ্তানি করে সেখানে সস্তায় শ্রমিক পাবে। আগে লেনিনের সময় সস্তায় শ্রমিকের ব্যাপারটা ছিল, আর আজকে বিশ্বায়নের যুগে, বেসরকারীকরণের যুগে 1991 সাল থেকে সেটা আমরা দেখছি যে ম্যানেজমেন্ট হচ্ছে শ্রমিক শ্রেণী। আজকে লেবার দরকার নেই। আগের শিল্পায়নের যুগে যে লেবারের দরকার ছিল, সেই লেবারের জায়গায় এখন যারা শিক্ষিত বেকার, শিক্ষিত টেকনিশিয়ান আর কি, ম্যানেজমেন্টে থাকে বিভিন্ন এক্সপার্ট, তাদের তারা আজকে শিল্প কারখানাকে পরিচালনা করছে। আর শিল্পপতিরা আজকে অনেক ক্যাপিটালিস্টরা আজকে পরগাছাতে পরিণত হয়েছে। তারা তারা তাদের একটা ধ্বংসের একটা পরিবেশ তৈরি হচ্ছে। যে যাই হোক, তাহলে মূলধন বিনিয়োগ করে, তাহলে কোর স্টেট গুলি মূলধন, কোর স্টেট গুলি দেশগত ভাবে, কোর স্টেট গুলি তোমার ডেভেলপিং কান্ট্রিতে মূলধন সরবরাহ করে, মূলধন বিনিয়োগ করে। আর আর আবার পেরিফেরি স্টেট গুলিতে মূলধন রপ্তানি করে। তাহলে কোর স্টেট গুলো পৃথিবীর বেশিরভাগ প্রায় দেশেই তোমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে। যাই হোক, আর 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 হলো ডেভেলপিং কান্ট্রি গুলো তোমার পেরিফেরি দেশগুলি থেকে মূলধন রপ্তানি করে। তাহলে এক কথায় কি, কয়েকটা দেশের কয়েকটা শিল্প মালিক বা পুঁজির মালিক, এক কথায় পুঁজির মালিক, তাদের হাতে উৎপাদনের সমস্ত বিষয়টা তাদের হাতে চলে যায়। 4 নাম্বার, নন স্টেট অ্যাক্টর এমএনসি। দেখো, লেনিনের যুগে নন স্টেট অ্যাক্টর বেশি গুরুত্ব ছিল না। তাছাড়া আমরা একথা আগেই বলেছি যে মার্ক্সবাদ অনুযায়ী স্টেট পাওয়ার, স্টেট ইন্টারেস্ট বড় কথা নয়। শ্রমিকদের স্বার্থ রক্ষা, উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত মজদুর শ্রেণীর স্বার্থ রক্ষা, এবং উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্ক এবং অর্থনৈতিক ভিত্তি এবং তার উপরে গড়ে ওঠা ইমারত, এইগুলোতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদ গুরুত্ব দিয়েছে। সুতরাং নন স্টেট অ্যাক্টর, এটা ক্যাপিটালিজমে নয়া উদারনীতিবাদী গণতন্ত্রে এটা প্রসার লাভ ঘটেছে। বর্তমানে পুঁজিবাদী রাষ্ট্রগুলি তাদের শোষণকে অব্যাহত রাখার জন্য, তাদের অস্তিত্বকে টিকে রাখার জন্য, শোষণকে অব্যাহত রাখার জন্য তারা রাষ্ট্রের নাম, রাষ্ট্রের আদর্শ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমে তৈরি করেছে। যেমন ক্যাপিটালিজমের প্রথমে রাষ্ট্রের আদর্শ ছিল পুলিশি রাষ্ট্র, তার পরবর্তীকালে
ক্যাপিটালিজম যখন সংকটে পড়লো, গোটা বিশ্বে যখন মন্দা দেখা দিচ্ছে, মুদ্রাস্ফীতি করছে, স্টেটের বিরুদ্ধে শ্রমিক আন্দোলন, শ্রমিক বিক্ষোভ হচ্ছে, তখন কিন্তু তার অস্তিত্ব, পুঁজিবাদের অস্তিত্বকে টিকে রাখার জন্য ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণাকে ঘোষণা করলো, এবং ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণা প্রায় 40 বছর টিকে থাকলো। তারপরে আবার সমস্যা দেখা দিলে, অস্তিত্ব টিকে থাকছে না পুঁজিবাদের, তখন কিন্তু মিনিমাল স্টেটের ধারণাকে প্রচার করা হলো, এবং উদারনীতিবাদ নয়া উদারনীতিবাদে পরিণত হলো। এবং উদারনীতিবাদী তত্ত্বের 3টি স্টেজ, একটা সাবেক উদারনীতিবাদ, আবার আধুনিক উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদ। বর্তমানে নয়া উদারনীতিবাদে তোমার মিনিমাল স্টেটের ধারণা চলছে, রাষ্ট্রের কাজের পরিধি কমানো কথা বলা হয়েছে মাঝে, অর্থাৎ 40 বছর ধরে উদারনীতিবাদী তত্ত্বে রাষ্ট্রের কর্মপরিধিকে বৃদ্ধি করার কথা বলা হয়েছিল। রাষ্ট্র ওয়েলফেয়ার করবে, জনকল্যাণ করবে, জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না, এই ধারণাকে কার্যকরী করবার জন্য মিক্সড ইকোনমিকে গ্রহণ করেছিল। আর মিক্সড ইকোনমিকে গ্রহণ করার জন্য উৎপাদনের 3টি ক্ষেত্র তৈরি করেছিল: ব্যক্তি মালিকানা মাধ্যমে উৎপাদন, রাষ্ট্রীয় মালিকানার মাধ্যমে উৎপাদন, 3 যৌথ মালিকানার মাধ্যমে উৎপাদন। অর্থাৎ এই মিশ্র অর্থনীতিকে ত্যাগ করে মিনিমাল স্টেটে এখন মিক্সড ইকোনমিতে যেখানে বেসরকারীকরণ করা হয়েছে, রাষ্ট্রের উদ্যোগকে তুলে দেওয়া হয়েছে, ব্যক্তি উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং উৎপাদনের ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করা হয়েছে, যে মূলধন বিশ্বব্যাপী সঞ্চালিত হবে, শিক্ষা সংস্কৃতি বিশ্বব্যাপী সঞ্চালিত হবে। তারপরে তোমার রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ উৎপাদনের উপর, অর্থাৎ মুষ্টিমেয় শিল্প মালিক, মুষ্টিমেয় ব্যাংকার, তাদের উপরে যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ যতটা পারা যায় কমাতে হবে, এবং অবাধে তারা পুঁজি বিনিয়োগ করতে পারে। ব্যাংক পুঁজি এবং ফিনান্স পুঁজি যৌথভাবে ক্যাপিটাল পাহাড় পর্বতের মতো করে উৎপাদনে যাতে জাইগেন্টিক আকারে বিনিয়োগ করতে পারে, তার জন্য স্টেট একটা পাহারাদারের ভূমিকা পালন করবে। এইভাবে মার্ক্সবাদ অনুযায়ী প্রত্যেকটা দেশের দরিদ্র মানুষকে শোষণ করবার একটা কৌশল হিসাবে তারা পুঁজিবাদকে ব্যবহার করছে। তাই পৃথিবীকে পুঁজিবাদী দেশগুলো আজকে বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধের আবহাওয়া তৈরি হচ্ছে, এটা হচ্ছে আধিপত্য বিস্তার করার জন্য এটা হচ্ছে। অর্থাৎ নিজের দেশের পুঁজিপতি স্বার্থ রক্ষা করতে হবে নিজের দেশে, এর জন্য পুঁজিবাদের সংকট দেখা দিতে পারে, পুঁজিবাদ সংকট দেখা দিবে। পুঁজিবাদ যতই উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদ, নয়া সাম্রাজ্যবাদ কৃত্রিম ভাবে তৈরি করুক না কেন, কৃত্রিম ভাবে তৈরি করে দরিদ্র মানুষকে শোষণ করবে, এটা তাদের পরিকল্পনা। সুতরাং কিন্তু শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ, তারা একদিন লড়াই করবে, ঐক্যবদ্ধ হবে। কেউ কি ভাবতে পেরেছিল আজকে একটা শ্রমিক 8 ঘন্টা কাজ করে মজুরি পাচ্ছে? ভাবতে পেরেছিল কি? যখন শ্রমিকদের 18-19 ঘন্টা কাজ করত, তখন বলতো এ অত্যাচার বন্ধ হবে না। কিন্তু সেই শ্রমিক শ্রেণীর বিকাশ হয়েছে, আজকে 8 ঘন্টার জায়গায় তারা লড়াই করে তাদের দাবি আদায় করে নিচ্ছে। 1886 সালে শিকাগো শহরে শ্রমিকদের উপর আমেরিকার পুলিশ বাহিনী নির্মম ভাবে গুলি চালালে মালিকদের পক্ষ হয়ে, তাতেও কিন্তু মানে হাজার হাজার শ্রমিক নিহত হয়েছে। 1 মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে, এবং শ্রমজীবী শ্রেণী তারা তারা কিন্তু চেষ্টা করছে। এখন কথা হলো কি, যে দেখো আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদী ব্যাখ্যার ক্ষেত্রে যে তোমার আর একটা যে ব্যবস্থা রয়েছে, সেটা হলো নির্ভরশীলতা তত্ত্ব আর বিশ্ব ব্যবস্থার তত্ত্ব। এই দুটো কিন্তু মার্ক্সবাদী তত্ত্ব। বিশ্ব ব্যবস্থা তত্ত্ব আমি আলাদা করে আলোচনা করব, আর একটা হচ্ছে তোমার নির্ভরশীলতা তত্ত্ব। নির্ভরশীলতা তত্ত্ব কাকে বলে? মার্ক্সবাদ অনুযায়ী বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রই আজকে কিন্তু একে অপরের উপরে নির্ভরশীল। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে, এবং একা চললে তার দেশের অস্তিত্ব থাকবে না। এইটা হলো নির্ভরশীলতা তত্ত্ব। এটাও মার্ক্সবাদী দ্বারা প্রভাবিত হয়ে এই তত্ত্ব। আর বিশ্ব ব্যবস্থা তত্ত্ব হচ্ছে ইমানুয়েল ওয়ালারস্টাইন, ইনি বিশ্ব ব্যবস্থা তত্ত্ব
ব্যাখ্যা করেছেন, এটাও মার্ক্সবাদ অনুযায়ী, এটা আলাদা ভিডিও হবে। আর বিশ্ব ব্যবস্থা তত্ত্ব অনুযায়ী তোমার পৃথিবীর দেশগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা উন্নত দেশ, কিছু দেশ, তারা তারা তাদের দেশে প্রচুর মুষ্টিমেয় ব্যক্তির হাতে প্রচুর ক্যাপিটাল আছে, তারা বিভিন্ন দেশে এবং নিজের দেশে ইনভেস্ট করে। আর তোমার ডেভেলপিং কান্ট্রি দ্বিতীয় নাম্বার, ডেভেলপিং কান্ট্রি হচ্ছে উন্নয়নশীল দেশ, বিকাশশীল দেশ। এরা আবার সেমি পেরিফেরি প্রান্তিক দেশগুলিকে শোষণ করে। তাহলে কোর স্টেট উন্নত দেশগুলো তোমার ডেভেলপিং কান্ট্রিকে শোষণ করে এবং অনুন্নত দেশগুলিকে শোষণ করে, আর ডেভেলপিং কান্ট্রি আবার অনুন্নত দেশগুলিকে শোষণ করে। এই সিস্টেমে আন্তর্জাতিক সম্পর্ক চলছে। যাই হোক, আমরা মার্ক্সবাদে যে একটা সমালোচনা করব। মার্ক্সবাদ অর্থনৈতিক বিষয়টাকে গুরুত্ব দিয়েছে, তবে নয়া মার্ক্সবাদীরা শুধু অর্থনৈতিক দিককে গুরুত্ব না দিয়ে অর্থনৈতিক দিক এবং উপরিতল বা শিক্ষা, সংস্কৃতি, ভাবধারা এগুলোকেও গুরুত্ব দিয়েছে। যেমন নয়া মার্ক্সবাদী বলেছেন যে গ্রামসি বলেছেন যে আগে শ্রমিক মার্ক্সবাদ অনুযায়ী অর্থনৈতিক সংগ্রাম করবে, অর্থনৈতিক সংগ্রামের মধ্যে আদর্শগত সংগ্রাম যুক্ত হবে, আর তারপরে রাজনৈতিক সংগ্রাম করবে। আর নয়া মার্ক্সবাদীরা বলছেন যে আগেই সাংস্কৃতিকগত সংগ্রাম করবে, সংস্কৃতিগত সংগ্রাম করে আদর্শ তৈরি করবে, তারপরে রাজনৈতিক সংগ্রাম করবে। সংস্কৃতিগত সংগ্রাম করে, সংস্কৃতিগত সংগ্রাম হচ্ছে আদর্শগত সংগ্রাম, সরি ভুল হলো, সংস্কৃতিগত সংগ্রাম হচ্ছে আদর্শগত সংগ্রাম। আর এই সংগ্রামের মধ্যে দিয়ে অর্থনৈতিক সংগ্রাম করবে, আর অর্থনৈতিক দাবির ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা দখল করবে। এটা হলো নয়া মার্ক্সবাদীদের বক্তব্য। যাই হোক, মার্ক্সবাদ যতই সমালোচনা হোক, হয়তো মার্ক্সবাদে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। দেখো, মার্ক্সবাদ ঠিক না বেঠিক তা এই মুহূর্তে আমরা বলতে পারবো না, তবে মার্ক্সবাদে যে কথাগুলো সেগুলোকে আমরা অস্বীকার করতে পারবো না। আজকে তুমি দেখো, বিশ্বের যে দেশেই ধনী হোক না কেন, সেই দেশের দরিদ্র মানুষ কিন্তু শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত। আর গরিব দেশেও যারা ধনী, তারা শোষক, তারা অত্যাচারী, আর সেই দেশের সরকার তাদের স্বার্থ রক্ষা করছে। আর এই যে সার্বজনীন ভোটের অধিকার, এই সার্বজনীন ভোটের অধিকারকে মিসইউজ করছে যারা ক্ষমতায় যাচ্ছে, ভোটের নামে দুর্বৃত্তায়ন, জোর করে ভোট নেওয়া, ভোটার লিস্ট ঠিক নেই, বিভিন্ন ভাবে কিন্তু কারচুপি করছে। সুতরাং এ গণতন্ত্র হচ্ছে, গণতন্ত্র না, প্রহসন। এ যেখানে যেখানে সব মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে না, সেই গণতন্ত্রের কোনো মূল্য থাকে না। সব মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে, নিরাপত্তা পাবে জীবনে, স্বাস্থ্য পরিষেবা পাবে জীবনে, তোমার বিভিন্ন অধিকারগুলিকে বাস্তবে পাবে, বিশেষ করে অর্থনৈতিক অধিকার পাবে। সেটা কিন্তু উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে দেখা যাচ্ছে না। দুনিয়ার মজদুর এক হও, এই যে দুনিয়ার মজদুর এক হও, মার্কস এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন। দুনিয়ার মজদুর এক হও মানে কি? বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত সেই মানুষগুলো স্বার্থ এক, বিভিন্ন দেশে বসবাস করতে পারে, বিভিন্ন দেশের বিভিন্ন শিল্প মালিকের অধীনে কাজ করতে পারে। আজকে আজকে উদারীকরণের যুগে, নয়া উদারীকরণের যুগে, বিশ্বায়নের যুগে, বেসরকারীকরণের যুগে যে ম্যানেজমেন্ট কাজ করছে বিশ্বে, ইঞ্জিনিয়াররা, সেই ম্যানেজমেন্ট কিন্তু শোষিত, বঞ্চিত সেই মালিকদের দ্বারা। আজকে আজকে ধনী শিল্পপতিরা, ক্যাপিটালিস্টরা, তারা পরগাছা, তারা তারা মুমূর্ষু, তারা মৃতপ্রায়, তারা যখন নিজের দেশে দ্রব্য উৎপাদন করবে, নিজের দেশে দ্রব্য বিক্রি হবে না, দেশের মানুষের ক্রয় ক্ষমতা কম থাকবে, তখন বিদেশের বাজারে তারা বেচতে যাবে। আর তার থেকেই দুটো যুদ্ধ হয়েছে, ধনতন্ত্রের বিকৃত রূপে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, তার জন্য তারা যুদ্ধ তৈরি করেছে। আবার এই ফ্যাসিবাদ, নাৎসিবাদের জন্য দায়ী কিন্তু ধনতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার দেশ। এখানে 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 পিস অফ প্যারিসে পিস কথাটা না থাকলেই ভালো হতো। অর্থাৎ সেখানে সেখানে জার্মানির উপরে একতরফা ভাবে জোর করে চুক্তি চাপিয়ে দিয়ে যুদ্ধের বীজ বপন করেছিল। আবার ধনতন্ত্রের বিকৃত রূপেই হচ্ছে হিটলারের আবির্ভাব, নাৎসিবাদের আবির্ভাব, ধনতন্ত্রের বিকৃত রূপই হলো তোমার ফ্যাসিবাদ, নাৎসিবাদ। তাহলে এ যুদ্ধ হবেই, এটা যুদ্ধটা স্বাভাবিক।
এবং ধনতান্ত্রিক দেশগুলি শাসক শ্রেণী জাতপাত সন্ত্রাসবাদ, জাতপাত সন্ত্রাসবাদ, ধনবৈষম্য, হ্যাঁ, এবং কুসংস্কার, হ্যাঁ, চুক্তিহীনতা মানুষের মধ্যে এগুলো তৈরি করবে এবং মানুষের মধ্যে মরাল ক্যারেক্টার নষ্ট করার জন্য যেসব পানীয় দ্রব্য ব্যবহার করা দরকার সেগুলো প্রত্যেক দেশের গণতান্ত্রিক সরকারই করে। আমাদের দেশে মদ্যপান নিষিদ্ধ, অমুক তমুক কথা বলে, কিন্তু সরকারই তো লাইসেন্স দেয়। তাহলে সরকার কি চাই মদ্যপান না করুক? তার কারণ সরকার চাই যে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, যাতে অন্যায়ের প্রতিবাদ না করে, সচেতন না হয়, পরিকল্পিত ভাবে এগুলি করা হয়। আর বিচার বিভাগের নিরপেক্ষতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা গণতন্ত্রে একদম ফেক কথা, একদম ফেক কথা। তবে পাশাপাশি যারা মার্ক্সবাদ অনুযায়ী মাওসেতুংয়ের নীতিকে গ্রহণ করেন, মাওয়ের নামটাই নেওয়া উচিত না। উনি 1949 সালে অক্টোবর বিপ্লবের মাধ্যমে চীনকে স্বাধীন করেছেন, গণপ্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠিত করেছেন, এটা সাধুবাদযোগ্য, প্রশংসার যোগ্য। কিন্তু তার বিদেশ নীতির যেভাবে প্রতিবেশী রাষ্ট্রকে আক্রমণ করেছে, ভারতের আকসাই চীনকে 1962 সালে যুদ্ধ করে দখল করে নিয়েছেন, এটা কিন্তু মার্ক্সবাদ সম্মত নয়। মার্ক্সবাদ সাম্রাজ্যবাদ বিরোধী, মার্ক্সবাদ উপনিবেশবাদ বিরোধী, মার্ক্সবাদ নয়া উপনিবেশবাদী বিরোধী, মার্ক্সবাদ সাম্প্রদায়িকতার বিরোধী, মার্ক্সবাদ জাতপাতের বিরোধী, মার্ক্সবাদ ধর্মবৈষম্যের বিরোধী। সুতরাং সেই মতবাদের সমর্থক হিসাবে মাও সেতুংকে সমর্থন করা, এটা মার্ক্সবাদকে অপমান করা হয়, অসম্মান করা হয়। যাই হোক এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।